আসসালামু আলাইকুম। আজকে এখানে উপস্থিতি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্বপনের প্রতি যে এত সুন্দর যুগ উপযোগী একটা অনুষ্ঠান বা সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমি মোহাম্মদ লিমন হোসেন, আমার বাড়ি রাজাপুর সাতুরা গ্রাম, বরিশালে। 2011 সালের 23শে মার্চ, তখন আমার বয়স ছিল 16 বছর 3 মাস। আমি আমার মায়ের সাথে গরু আনতে যাই, তখন বিকেল 4:30 কি 4:30। তো এই সময় 3টা মোটরসাইকেলে পোশাক পরা অবস্থায় র্যাব আসে। র্যাব এসে প্রথমেই র্যাবের ভাষ্য ছিল আমি সন্ত্রাস। কোনো কথা নেই, আমি তাকে অনেক আকুতি বিনতি, অনেক কিছু বলার, অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু পুরো র্যাব টিমটাই বলতেছিল যে আমি সন্ত্রাস, আমি চালাকি করছি, আর মিথ্যা কথা বলছি। তো একটা পর্যায়ে আমার মাথায় গুলি করবে, কিন্তু পরে যখন আমি ওই র্যাবের যে র্যাব সদস্য আমার শার্টের কলার ধরে আমার মাথায় পিস্তল ঠেকায়, আমি যখন তার পায়ে একদম মাটিতে লুটিয়ে তার পা 2 হাত দিয়ে একদম চেপে ধরি যে স্যার আপনি আমাকে গুলি করেন না, আমি আসলে কোনো সন্ত্রাস না, আপনি একটু যাচাই বাছাই করেন, আমি এখানে গরু আনতে আসছি, গরু নেওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলি। তো একটা পর্যায়ে উনি আমাকে মাটি থেকে তুলে আমার ওই মাথায় পিস্তলটা ঠেকানো ওই পিস্তলটা থেকে আমার একদম পায়ের সাথে আমার পিস্তলটা ঠেকিয়ে একদম গুলি করে দেয়। তো আমি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ি। তো ঠিক ওই অবস্থায় তখন বরিশাল র্যাব 8 ছিল আর কি, এখনও আছে। র্যাব 8-এর সদস্যরা পোশাক পরা অবস্থায় ছিল, কিন্তু একজন পোশাক ছাড়া ছিল, উনি মেজর রাশেদ নাম ওনার। তো উনি এসে আমার এইখানে একদম গলা চেপে এমনভাবে ধরছিলেন, ওনার হাতের নখ আমার এখানে লেগে গেছিলো, অনেক দীর্ঘদিন ওই স্পটটা ছিল। তো যাই হোক, এরপরে আমাকে গুলি করেই ক্ষান্ত হয়নি। আমি আমার পরিবার, আমি আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা প্রত্যেককে যে পরিমাণ হয়রানির শিকার হতে হয়েছে, একটা পর্যায়ে আমাকে একটা নদীর পাশে চরের মধ্যে ফেলে দেয়। ওখান থেকে নৌকায় করে আমাকে মেন রাস্তায় নেওয়া হয়। ওখান থেকে যখন হাসপাতালে নেওয়া হয়, তো আমাকে 23 তারিখে গুলি করে আর আমাকে ঢাকায় এনে ট্রিটমেন্ট করা হয়। 26 তারিখ রাতে নিয়ে আসে আর কি। তো এই যে বাকি মাঝখানে যে সময়টুকু, এই সময়টুকু আমার পরিবারও জানে না আমি কোথায় আছি, আমিও জানি না আমি কোথায় আছি, এবং আমার বিন্দুমাত্র চিকিৎসা হয়নি। তো আসলে আমি তখন দেখেছি যে আসলে চিকিৎসকরা কত নির্মম নির্দয় হতে পারে। আমি ব্যথায় প্রচণ্ড কাতরাচ্ছিলাম, অনেক কষ্ট পাচ্ছিলাম, তাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি যে আমার কষ্ট হচ্ছে, আমাকে একটু চিকিৎসা করেন। তো একজনের ভাষ্য ছিল এরকম, সম্ভবত এটা বরিশাল মেডিকেল কলেজ ছিল, শেরেবাংলা মেডিকেল কলেজে, বলছে যে যখন সন্ত্রাসী ছিলা, যখন ছিনতাই করতা, যখন ডাকাতি করতা, তখন কেমন লাগতো, এখন তোমার খারাপ লাগছে, মানে তুমি না, ওইটা আরও তুই তোগাড়ি ভাষাটা ছিল আসলে। তো যেখানে একটা রাষ্ট্রের দায়িত্ব হলো তার জনগণকে ট্রিটমেন্ট করা, তো সে যাই হোক না কেন, আমি সন্ত্রাস কি না সেটা প্রমাণ করবে আদালত, কিন্তু আমাকে তো তার সুস্থ একটা সঠিক চিকিৎসা দেওয়া উচিত ছিল। যাই হোক, আমাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি, আমাকে নিয়ে আসে পঙ্গু হাসপাতালে। পঙ্গু হাসপাতালে আনার পরে 27 তারিখে আমার পাটা কেটে ফেলা হয়। তো পা কেটে ফেলার পরে, এই পা কেটে ফেলার পরে একটা হলো আমার পা হারানোর যন্ত্রণা, আর একটা ছিল আমার নামে 2টা মামলা দেওয়া হয়, একটা ছিল অস্ত্র আইনে, আর একটা ছিল সরকারি কাজে বাধা। দেখ, আমি আসলে ওখানে তারা সাজাইছে যে আমি তাদেরকে গোলাগুলি করছি, তাদের সাথে তারা সন্ত্রাস ধরার জন্য এখানে আসছে, তাদের সাথে আমি গোলাগুলি করি। এক পর্যায়ে আমি ওখানে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়, তারা এইটা বলছে। তাদের ভাষ্যটা এমন সুন্দর করে তারা সাজাইছে যে আমরা তো আরও লিমনকে হাসপাতালে নিয়ে আসছি, লিমনকে আরও বাঁচাইছে, আমাকে এখন পুরস্কার দেওয়া রাষ্ট্র, এরকম তাদের কথাটা ছিল। যাই তারপরে আমাকে একের পর এক মামলার হাজিরা দেওয়া হয়রানি, ঢাকা থেকে আমাকে
এক পর্যায়ে সেই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সাহারা খাতুন, উনি আমাকে হাসপাতালে এসে আমার নাম কেটে দেয়, মানে কেটে দেওয়ার জন্য ওনাকে হাসপাতাল কর্তৃপক্ষকে ফোর্স করে, এবং হাসপাতাল কর্তৃপক্ষ একটা পর্যায়ে আমাকে নাম কেটে দেয় চিকিৎসা না দিয়ে, নাম কেটে আমাকে ঝালকাঠি জেলখানায় পাঠায়। তো আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, আমি উঠে বসতে পারতাম না, আমার পা থেকে প্রচুর ব্লিডিং হচ্ছিল, এবং যেহেতু আমাকে ঠেকায় গুলি করে, তো ওই কারণে আমার পাটা পচে যায় একদম, মানে পুজ বের হচ্ছে এক কথায় যেটা। তো এত কষ্টের পরও আমাকে যখন ঝালকাঠি জেলে পাঠায়, তো ওখান থেকে জেলখানায় আমাকে না রেখে আমাকে বরিশাল প্রিজন সেলে পাঠানো হয়, হাসপাতালের প্রিজন সেলে। তো এরকম করে যখন আমি একটু সুস্থ হই, তারপরে শুরু হয় আমার কোর্টে হাজিরা দেওয়ার প্রসেসিংটা। তো আমি প্রত্যেক মাসে আমার কোর্টে হাজিরা দিতে হচ্ছে। তো আমার এত কষ্ট হচ্ছিল, 2 তলা 3 তলা আমাকে সিঁড়ি দিয়ে ওঠা লাগতো, খুবই খুবই বিব্রত এবং খুব কষ্ট যন্ত্রণাদায়ক একটা বিষয় ছিল। তো তখন মনে হলো আসলে পায়ে গুলিটা না করে মাথায় গুলিটা করলেই তখন হয়তো আমরা বেঁচে যেতাম। এর মধ্যে আমার মা যখন হাসপাতালে মামলা করতে যায়, তো আসলে সবচেয়ে বেশি সাপোর্টটা আমাকে যে করেছে সেটা হলো আমার মা। মানসিক, অর্থনৈতিক বা শারীরিক যেটাই বলি না কেন, প্রত্যেকটা সাপোর্টের ক্ষেত্রে আমার মা খুব পাশে ছিল, এবং মা সবসময় সাপোর্ট দিয়ে গেছে। তো মা যখন মানুষের দাঁড়ে দাঁড়ে যে মামলার জন্য অনুরোধ করতো, তো মাকে একটা সময় মানুষ পাগল মনে করতো। কারণ হলো একটা পোশাকে, তাই আমাকে যখন গুলি করে 23শে মার্চ, আমার সাংবাদিক এবং পত্রপত্রিকায় আসে এটা এপ্রিলের 6 তারিখে ওরা আসে, 7 তারিখে পাবলিশড হয়। তো এই যে লম্বা সময়, এই লম্বা সময়টা মা র্যাব অফিসে গিয়ে এখানে সেখানে অনেক দৌড়াদৌড়ি করে। তো একটা সময় মা বৃষ্টির মধ্যে একটা ড্রেনে পড়ে যায় পা পিছলে, ওই ড্রেনের পচা দুর্গন্ধ মাখা শরীর নিয়েই, কাপড় নিয়েই সে দৌড়াইতে থাকে। তো একটা সময় মানুষের কাছে গেলে এত গন্ধ পাইতো, তাড়াই দিত, বলছে যে এই যাও 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 মহিলা, এখানে কোনো কাজ নাই। এবং আমার মা 4-5 দিন যাওয়ার পরে র্যাব অফিসে র্যাব আটে গিয়ে দেখা করতে পারে, এবং তারা বলছে যে আপনার ছেলে তো সন্ত্রাস ছিল, আপনার ছেলে যুদ্ধ করছে, আপনার ছেলেকে আমরা এমনি এমনি গুলি করি না, এরকম বলে মাকে তাড়িয়ে দেয়। তো যাই আমাদের একটা সামান্য একটা চাওয়া ছিল রাষ্ট্রের কাছে, যে আমার মা বলছিল আমার সন্তানের সুচিকিৎসা এবং পড়াশোনার দায়িত্বটা যেন রাষ্ট্র নেয়। দেখেন আমরা কি এইটুকু চাইতে পারি না এই রাষ্ট্রের কাছে? কিন্তু তারা ওইটুকু দায়িত্বও নেয়নি। মানুষের কাছে হাত পেতে পেতে আমার গ্রামের মানুষরা রাস্তায় টাকা তুলে আমার চিকিৎসা করায়। তো এরপরে যখন মা মামলা করতে যায়, প্রচণ্ড হয়রানির শিকার হয়। রাজাপুর থানা কোনোভাবেই মামলা নেবে না, অনেকবার যাওয়ার পরও মামলা নেয়নি। কোর্টে নির্দেশ দেয় যে লিমনের মামলা নেওয়ার জন্য, নিয়ে তদন্ত করার জন্য। তারপরে কোর্টের নির্দেশ দেওয়ার পরেও তারা মামলা নিতে চায় না। তারপরে সাংবাদিকদের সহযোগিতায়, সাংবাদিকদের লেখালেখির কারণে তারা মামলা নেয়। এবং আমার মায়ের পাশাপাশি আসলে সাংবাদিকরা যদি আমার পরিবারটাকে সাপোর্ট না করতো, হয়তো আজকে আমার পরিবার হয়তো এখন টিকে থাকাটাই আমাদের জন্য স্বপ্নের মতো ছিল। একটা পর্যায়ে যখন মামলা নেওয়ার পরে দেখেন যে পুলিশ, র্যাব, পিআইবি, সিআইডি, মানে এরা একের পর এক তদন্ত করতে থাকে। এখন পর্যন্ত 2011 সাল থেকে 2025 সাল, এখন শেষের দিকে, এখন পর্যন্ত আমার মামলাটার তদন্তই চলতেছে। তারা কি তদন্ত করতেছে যে আমাকে কে গুলি করছে। বারবার একটা রিপোর্টই তারা সাবমিট করে যে লিমনকে র্যাব গুলি করে নাই, কে বা কারা গুলি করছে আমরা জানি না। সর্বশেষ পিবিআই তদন্তটা এরকম ছিল। এখন বর্তমানে সিআইডির কাছে তদন্ত আছে। আমি আবার নতুন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমি অভিযোগ জানাইছি, তারা তদন্ত করবে, এখনও শুরু করে নাই, হয়তো তারা আবার শুরু করবে। তো আসলে দেখেন, একটা পরিবারকে যখন গুলি করার পরে আমার পুরো পরিবার শেষ হয়ে গেছিল, আমরা আমাদের বাড়িতে থাকতে পারিনি। র্যাব এবং র্যাবের সোর্সদের যন্ত্রণায় আমরা পার্শ্ববর্তী একটা থানায় গোপনে ওখানে ভাড়া থাকতাম, পিরোজপুরের কাউখালী থানাতে। তো এর মধ্যে আমাদের যে বাড়ির যে জায়গা জমি ছিল, র্যাবের সোর্সরা এগুলো দখল করে ফেলছে। আমার পায়ে গুলি করার পরে 2টা মামলা করার পরে আমাদের এলাকায় একটা লোক মারা যায়, স্ট্রোক করে মারা গেছে। তখন র্যাবের যে এই যে মেজর রাশেদ ছিল, উনি আমাদের পুরো পরিবারকে ওনার মৃত্যুর জন্য দায়ী করে থানায় অভিযোগ করে। তো যখন থানায় অভিযোগ করে, এরা যখন পোস্টমর্টম রিপোর্ট আসে, তখন দেখছে যে এইটা হত্যা না, এইটা
স্ট্রোক করে মারা যায়। এবং তখন বাংলাদেশের অনেক সুশীল সমাজের লোকরা গিয়ে এইটা নিয়ে খুব কাজ করছিল, যার কারণে আমরা বেঁচে যাই। তো দেখেন, আজকে আমি আসলে যারা অনেকেই এখন বলে, অনেকেই অনেক কিছু ভুলে গেছে, যে আমার সামনে অনেকে বলে যে হাসিনাই ভালো ছিল। আসলে তখন আমি তাদেরকে একটা কথা বলি যে দেখেন, এই যে স্টার নিউজ একটা নিউজ হলো যে গুমচর নিয়ে, যে কতগুলো মানুষ ওইখানে, এই যে জিওল হাসান নিয়ে কতগুলো মানুষকে হত্যা করছে ওখানে। তো এই পরিবারটা জানে যে এই আওয়ামী সরকার কতটা নির্মম ছিল। আজকে আমার মতো লিমন যারা পঙ্গু হয়ে গেছে, আজকে আমাকে কৃত্রিম পায়ে হাঁটতে হয়। এই কৃত্রিম পা, এইখানে যাদের ছবি দেখালো দেখবেন যে এরা কিন্তু সবাই কৃত্রিম পা নিয়ে হাঁটে না। কৃত্রিম পা দিয়ে হাঁটাটা অনেক কষ্ট। যখন গরমে হাঁটতে হয়, পাটা এত পরিমাণ ঘেমে যায়, ভিতরটা চুলকায়, মনে হচ্ছে এখনই খুলে ফেলে দিই। যখন দীর্ঘ 10 মিনিট 20 মিনিট হাঁটে, পাটা চুলে রক্তাক্ত হয়ে যায়। আসলে কৃত্রিম পাটাও যে খুব একটা আরামদায়ক, ব্যাপারটা এরকম না। কেউই আসলে কৃত্রিম পায়ের উপরে অভ্যস্ত না, এটা খুবই কষ্টকর। তো আসলে এই পরিবারগুলো জানে যে আসলে যার মাকে হারাইছে, যার সন্তানকে হারাইছে, যার হাজবেন্ডকে হারাইছে, তারা বুঝতে পারবে যে সন্তান কোনদিন মায়ের বাবার আদর স্নেহ পায় না, ভাইয়ের ভালোবাসা পায় না, যে বোন, সে বলতে পারবে যে এই আওয়ামী লীগ সরকার কতটা নির্মমভাবে এই রাষ্ট্রটাকে শাসন করত। আমি এইখানে সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই যে আসলে আর কোনো মা, আর কোনো সন্তান যেন মায়ের চোখের পানি যেন না ঝরে, এরকম আর কোনো মানুষ যেন এরকম কষ্টে কাতরায় না কাতরাতে হয়, যে আসলে এরকম খুন করে, গুম করে, নির্বিচারে হত্যা করে, পঙ্গু করে দিয়ে। দেখেন, খুন সবচেয়ে নির্মম খারাপ জিনিস হলো গুম করা। তার পরিবার মনে হয় যে এই মনে হয় আমার সন্তান এসে ডাক দিল মা বলে, এই মনে হয় আমার ছেলে এসে ডাক দিল, এই মনে হয় আমার স্বামী এসে ডাক দিল। এই যে একটা অপেক্ষা, জানে না তার লাশ কোথায় আছে। এইটা তো আমার কবর, এটা একটা জায়গা আছে যেটা আমার কবর, আমি জিয়ারত করলাম, কিন্তু কেউ জানে না তার বাবা কোথায় আছে, ভাই কোথায় আছে, সন্তান কোথায় আছে। কিন্তু আরেকটা কষ্ট হলে যে যাদেরকে পঙ্গু করে দেয়। আমরা সমাজে যদি ভালো প্রতিষ্ঠিত না হতে পারি পঙ্গু হওয়ার পরেও, তাহলে পুরো পরিবার একটা বোঝা হয়ে জীবনযাপন করতে হয়। তো এই বোঝা হয়ে জীবনযাপন করার থেকে সত্যি বলছি, মানে একদম গুলি করে মেরে দেওয়া অনেক ভালো। একটা পঙ্গুত্ব নিয়ে জীবনযাপন করা, জীবনটা অনেক কষ্টের হয়। তো যাই হোক, আমি এই সাংবাদিক বা এখানে সুশীল সমাজে যারা আছে তাদের মাধ্যমে আমি বলবো যে এই রাষ্ট্র যেন আর কোনো দিন এরকম কাউকে গুলি করে পঙ্গু করে না দেয়, গুম করে না হয়। গুমের অপসংস্কৃতি বা এই অপরাজনীতিটা থেকে যেন আমরা বেড়ে আসতে পারি, এটার জন্য আমি সবার কাছে অনুরোধ করব। প্রথমে পুলিশ তদন্ত করে, রাজাপুর থানা পুলিশ, ওইটার এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে ছিল। তো ওইখানে ওরা বলে যে কে বা কারা গুলি করছে এটা খুঁজে পাওয়া যায়নি। তারপরে র্যাব তদন্ত করে, র্যাবের তদন্তে আমি দোষী প্রমাণিত হই যে আমি সন্ত্রাস ছিলাম। তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা তদন্ত কমিটি গঠন হয়। ওইটায় সহকারী বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আকবর, উনি ছিলেন এই তদন্ত প্রধান। উনি তদন্তটা প্রকাশ করেননি। আমরা অনেকবার সংবাদ সম্মেলন করে পর্যন্ত এই তদন্তটা প্রকাশ করার জন্য বলা হয়েছিল, কিন্তু ওই তদন্তটা এখন আজও পর্যন্ত আলোর মুখ দেখেনি। পরবর্তীতে পিবিআই তদন্ত করে দীর্ঘ একটা লম্বা সময়। পিবিআই 24শে ডিসেম্বর রিপোর্ট জমা দেয়। তারাও এরকম উল্লেখ করে, জাস্ট সারমর্মটা এরকম ছিল যে লিমন ভালো, সন্ত্রাস না, কিন্তু লিমনকে কে বা কারা গুলি করছে আমরা খুঁজে পাইনি। তারপরে আমরা আবার এই তদন্ত আমরা প্রথম থেকে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আসছিলাম। আবারও পিবিআই তদন্তের ওইটাকে আমরা আবার বিচার বিভাগীয় তদন্ত চাই, কিন্তু আদালত ওইটাকে আবার সিআইডির কাছে তদন্ত দেয়। তো সিআইডি বর্তমান তদন্ত করতেছে, তবে সিআইডির উপরে আমাদের বিন্দুমাত্র কোনো আস্থা নাই। এটার জন্য আমরা অলরেডি কোর্টে আমরা আবেদন করছি যে সিআইডি তদন্ত করতেছে, তার উপরে আমাদের বিন্দুমাত্র কোনো আস্থা নেই। আস্থা না থাকার অনেক কারণ আছে, কারণ তারা আমাদেরকে বিভ্রান্ত করতেছিল। মানে একজন তদন্ত কর্মকর্তা বলতেছিল যে এতবার তদন্ত, এইটা তো কি হবে, এটা দিয়ে এই সেই, মানে এই টাইপের কথাবার্তা বলতেছিল। যখন আমরা এইটাকে আদালতে আবেদন করি, আদালত বলছে যে এইটা বাদ দেওয়া যাবে না, তবে আপনাদের আবেদনটা আমরা ফাইলে রাখলাম। তো তারপরে আমরা এখন বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমি অভিযোগ করেছি।
আমি শুনেছি যে তারা এটাকে তদন্ত করবে, এখন কত দূর আছে এটার আমি জানি না। তো যাই হোক, আমি অনেক লম্বা সময় নিয়ে নিছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং তার পাশাপাশি আমি আবারও সাপানকে ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।